টিভিএস রনিন 225 2026 মডেল এখন আমার কাছে আছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে চারকোল এম্বার মডেল 2026-এ। সো এর আগেও একটা ভেরিয়েন্ট লঞ্চ হয়েছিল 2023-24 মডেল, আর এখন হচ্ছে 2025-26 মডেল। তো এই মডেলের মধ্যে যে যে আপগ্রেডগুলো হয়েছে, যে যে চেঞ্জেসগুলো হয়েছে, সেগুলোর ব্যাপারে ডিসকাস করব। তার সঙ্গে ওভারঅল পুরো বাইকটার মধ্যে যে যে সিস্টেম, যে যে ফিচার আছে, সমস্ত কিছু ইন ডিটেলে এই ভিডিওতে ডিসকাস করব। আর তার সঙ্গে যে কয়েকটা প্লাস পয়েন্ট আছে যার জন্য এই বাইকটা মার্কেটে এখন এত বেশি অ্যাট্রাকটিভ, মানুষ পছন্দ করছে, আর কয়েকটা যে নেগেটিভ পয়েন্ট আছে সেগুলো হাইলাইট করব, যেগুলো ইমপ্রুভমেন্ট করার দরকার ছিল বাট এখনও স্টিল টিভিএস করেনি, সেগুলো এই ভিডিওর মধ্যে ডিসকাস করব। প্রথমে স্টার্ট করছি বাইকের ওভারঅল লুকটা নিয়ে। বাইকের যে কালার, এটা হচ্ছে চারকোল এম্বার। এর নিচে বেস ভেরিয়েন্টে ব্ল্যাক আর রেড কালার পাওয়া যায়। এটা হচ্ছে মিড ভেরিয়েন্ট চারকোল এম্বার। এখানে যে সামনেকার যে সাসপেনশন সেটা হচ্ছে গোল্ডেন, আর এই যে মাডগার্ড এগুলো সব হচ্ছে মেটাল বিল্ড। এই যে সামনে যে হেডলাইটটা আছে, এখানে এই যে টি শেপ, এটা হচ্ছে একটা ডিআরএল। তো টি শেপের ডিআরএল পাবেন এখানটায়। আর এখানে অল এলইডি সেট আপ রয়েছে। তো পুরো যতগুলো ইন্ডিকেটার বা হেডলাইট, ব্যাকলাইট সব কিছু কিন্তু এখানে এলইডি পেয়ে যাবেন। ট্যাঙ্কের কালার নিয়ে যদি কথা বলি, তো দেখতে পাচ্ছেন সিলভার আর ব্ল্যাকের কম্বিনেশনে রয়েছে। ম্যাট ব্ল্যাক এবং ম্যাট সিলভার রয়েছে, অনেকটা গ্রে কালার, এটা নট সিলভার। তো আর একটা এরকম একটা স্ট্রিপ এখানে রয়েছে অরেঞ্জ কালারের। আর এখানে দেখতে পাচ্ছেন রনিন লেখা আছে। আর নিচে যেটা দেখতে পাচ্ছেন ওটা নাম, ওটা আপনারা পরে লাগাতে পারেন নিজের ইচ্ছা মতো। আর বাকি ব্যাক সাইডটা কিছুটা এরকম দেখতে, সেম কালার প্রোফাইলটা ওখান থেকে কন্টিনিউ হচ্ছে আর এখানে এন্ড হচ্ছে, মানে ব্ল্যাক যে স্ট্রিপ একটা ওরকম টাইপের দেখাচ্ছে, এখানে এসে শেষ হচ্ছে। পেছনে ইন্ডিকেটার দেখতে পাচ্ছেন কিছুটা এরকম, খুব সুন্দর কিন্তু লুকটা ইন্ডিকেটারের। আর পেছনেও সব কিছু সিস্টেম কিন্তু এলইডি। এইদিকে দেখতে পাবেন একটা বাই ডিফল্ট সাইড গার্ড পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন লেগ রেস্ট বা পা রাখার যে জায়গাটা লেডিসদের জন্য স্পেশালি, তো এটা কিন্তু অ্যাডিশনাল লাগাতে হয়। এটা 500 টাকার মতো প্রাইস পড়ে, 540 টাকা এটার দাম, ঠিক আছে। বাকি এখানে দেখুন টিভিএসের একটা ব্র্যান্ডিং রয়েছে এখানটায় ইঞ্জিনের উপরে, আর খুব সুন্দর, মানে ডিজাইনের দিক থেকে অনেকটা কাজ করেছে কিন্তু। এখানে রনিন লেখা আছে। আর তাছাড়া এ হচ্ছে 225 সিসির ইঞ্জিন। এখানে পেয়ে যাবেন একটা লেগ গার্ড, এটা বাই ডিফল্ট আসবে, মানে আপনাকে এক্সট্রা পারচেস করতে হবে না, বাইকের সঙ্গে পেয়ে যাবেন। নিচেও রয়েছে একটা ছোট্ট প্লাস্টিক বিল্ট একটা নিচের গার্ড, এটা পেয়ে যাবেন। সিঙ্গেল হর্ন আছে, এতে কিন্তু হর্ন দুটো নেই, একটাই মাত্র আছে, আমি দেখলাম। আর এটা হচ্ছে অয়েল কুলড ইঞ্জিন। তো এখানে দেখতে পাচ্ছেন অয়েল কুলডের যে জায়গাটা, রেডিয়েটার যেটাকে বলা হয়, সেই অয়েল কুলডের রেডিয়েটার এখানে পেয়ে যাবেন। আর বাকি গোল্ডেন সাসপেনশন তো আছে এখানে। আর এই হচ্ছে ফ্রন্টের কিছু একটা সিচুয়েশন। এখানে যে টায়ার রয়েছে, এগুলো অফ রোড সাপোর্ট করার জন্য টায়ারে কিন্তু গ্রিপ এক্সট্রা আছে, মানে অনেকটাই বেশি গ্রিপ পাবেন। আমি কালকে রাতে অনেকটা রাইড করেছি বৃষ্টির মধ্যে, তো দেখলাম হ্যাঁ টায়ারের গ্রিপ কিন্তু খুব ভালো। সামনে যে ডিস্ক ব্রেকটা দেখছেন, এই যে ডিস্কের সাইজ, এটা হচ্ছে 300 mm-এর। এবিএস রিং দেখতে পাবেন পাশে ছোট্ট। আর এই যে ক্যালিপারটা আছে, এটা কিন্তু কোনো স্পেশালি বায়োব্রি বা কোনো একটা বড় কোনো ব্র্যান্ডের কিন্তু নয়, নর্মাল ক্যালিপারে দিয়েছে। এখানে ভালো কিছু একটা দেওয়ার দরকার ছিল, যেহেতু বাইকটা একটা এক্সপেন্সিভ ক্যাটাগরি এবং একটা মডার্ন রেট্রো ক্রুজার বাইক। তো একে মানে এর ব্রেকের দিকের যে ক্যালিপার, এটাকে ভালো দেওয়া উচিত ছিল, বাট এটাকে নর্মালি দিয়েছে। এটা ইমপ্রুভমেন্ট করার দরকার ছিল এখানটায়। সাসপেনশন যেটা আছে গোল্ডেন কালারের, দেখতে একদম সুন্দর লাগে, অনেকটাই মোটা সাইজ। দেখুন আমার হাতে ধরা যাচ্ছে না, একদম খুব মোটা সাইজের। এটা কিন্তু দারুণ জিনিস, মানে স্পেশালি বাইকটার অ্যাট্রাকশন এটার কারণেই বেশি হচ্ছে। কারণ হচ্ছে গোল্ডেন কালার বাইকটাকে একটা আলাদাই লুক দিচ্ছে, তার সঙ্গে এর যে কাজ, শুধুমাত্র লুক না, এর কাজও কিন্তু খুব ভালো। আমি খারাপ রাস্তায় অফ রোডিং হালকা করে দেখলাম, এর কিন্তু সাসপেনশন দারুণ সুন্দর। সামনের যে জায়গাটা, এই যে হেডল্যাম্প, এটার উপরের যে অংশ, এখানে একটা এরকম একটা মেটালের প্যানেল দেওয়া আছে এখানে। আর এর যে মিটার কনসোল, সেটা কিন্তু এখানটায় পেয়ে যাবেন। তো মিটার কনসোলটার একটু জায়গাটা একটু ভাই হাটকে, মানে মনে হচ্ছে না একটা হোল্ডার বা ফোন হোল্ডার যেমন আমরা লাগাই, সেরকম টাইপের এখানে কিন্তু লাগানো রয়েছে। এবার আপনাদেরকে চাবিটা দেখাই। এই হচ্ছে চাবি, রনিনের চাবি, খুবই সুন্দর। ওয়েব কি, এটা ওয়েব কি বলা হয়। তো ভালো একটা চাবি, এটা খুবই সুন্দর। আর স্যাটিসফ্যাকশান আছে, মানে যখন চাবিটা আপনি এরমভাবে অন করবেন কিন্তু খুব টাক করে একটা সাউন্ড আসবে, তো স্যাটিসফ্যাকশান লেভেল হয় আছে এতে। হ্যান্ডেলবার, একটা সিঙ্গেল রডের হ্যান্ডেলবার এখানে দেখতে পাচ্ছেন। এখানে যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের যে সুইচগুলো আছে, এটা এবার একটু বলে দিই। এখানে ইঞ্জিন কুইল সুইচ পেয়ে যাবেন, অন অফ। এখানে এটা হচ্ছে হ্যাজার্ড লাইটের। এই দেখুন, যদি আমি অন করে দিই, চাবিটাকে আগে অন করি, চাবি অন করলাম, হ্যাজার্ড লাইট যদি অন করি, সামনে দিয়ে দেখতে পাবেন, এই দেখুন লাইট অন হয়ে গেছে। তো হ্যাজার্ড লাইট এখানটায় পেয়ে যাবেন এই সুইচটার মধ্যে। আর যদি আমি এটা অফ করি, এটা হচ্ছে ইঞ্জিন অন অফ। তো এটা হচ্ছে স্টার্টের সুইচ বেসিক্যালি। এই যে সুইচটা আছে মোড, আমার এটা খুব ভালো লাগলো, কারণ হচ্ছে
এই বাইকের মধ্যে দুটো মোড আছে, একটা হচ্ছে রেন মোড, একটা আরবান মোড। এখন দেখুন এখানে লেখা আছে রেন, মানে এখন রেন মোডে বাইক অ্যাক্টিভ আছে। রেন মোডে এবিএসটা খুব সেন্সিটিভ হয়ে যায়। এর যে এবিএস, ডুয়েল চ্যানেল এবিএস আছে এই মডেলটার মধ্যে, তো এবিএস খুব প্রপারলি আরও অ্যাগ্রেসিভলি কাজ, মানে বাইক যেন স্কিড না করে বৃষ্টির মধ্যে, তার জন্য কিন্তু এবিএসটা সেন্সিটিভ হয়ে যায়। ওটাই হচ্ছে বেসিক্যালি রেন মোড। এবার এই যে মোড, দুটো মোডকে চেঞ্জ করার জন্য একটাই সুইচ, একবার আমি প্রেস করলাম, দেখুন এখানে দেখুন চলে এলো আরবান মোড। তো আরবান মোডে বাইক একটু বেশি স্পিডে চলে, আর এবিএসটা একটু মানে নর্মালাইজ হয়ে যায়, কারণ স্পিডে একটু পারফরমেন্স বেশি চায়। তো পারফরমেন্স ওরিয়েন্টেড গাড়িটা চালাতে গেলে বা একটু স্পিডে চালাতে গেলে তখন আমাদেরকে আরবান মোডে রাখতে হবে। আর তাছাড়া আমরা এখানে মোডে চেঞ্জ করে রেন মোডে সেন্সিটিভভাবে গাড়িটাকেও চালাতে পারি। এবার একটা মাত্র সুইচে একদম মানে সুন্দরভাবে কিন্তু মোডগুলো চেঞ্জ হয়, মানে কোনো ঝামেলা নেই যে মোড চেঞ্জ করতে গেলে অনেক কিছু বাটন প্রেস করতে হবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। এর যে মিরর নিয়ে যদি কথা বলি, লুকিং গ্লাস বা মিরর যেটাই বলুন, খুবই সুন্দর। বিল্ড কোয়ালিটি কিন্তু সলিড একদম, মানে খুব ভালো। আমি বিল্ড কোয়ালিটি নিয়ে দেখলাম আর খুব ভালো। আর অ্যাডজাস্টমেন্টও ঠিক আছে। ভিজিবিলিটি খুব বেশি না, খুব কম না, মানে মিডিয়াম বলা চলে ভিজিবিলিটি। ব্যাক ভিজিবিলিটি যে খুব বেশি পাচ্ছি তা না, কমও না, মিডিয়াম, মানে কাজ চলে যাবে আর কি, এরকম একটা ব্যাপার। আর এখানে তো ভাই নর্মাল ডিস্ক অয়েলটা এখানে আছে, ঠিক আছে। এবার এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার নিয়ে আমি কিছুটা কথা বলে দিই। এখানে কী কী আমরা বেসিক্যালি দেখতে পাচ্ছি, এক্সট্রা কিছু জিনিস আছে। সুইচ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে এখানে আছে, মোড আর সেট বাটন এই নিচে আছে, ঠিক আছে। এখানে ওডোমিটার তো কমন সবার থাকেই, এইটা হচ্ছে ওডোমিটার। এখানে গিয়ার পজিশন ইন্ডিকেটার এখানটাই আছে, এখন 0, এখানে হচ্ছে স্পিডটা দেখাবে। আরপিএমের জন্য এখানটা একটা বার রয়েছে, তো গাড়ি যখন মানে রেভ করবেন তখন এখানে কিন্তু আরপিএমটা উঠে যাবে, ঠিক আছে। এখানে টাইমটা দেখাবে। একটা ফিচার আমার খুব ভালো লাগলো, সেটা হচ্ছে ডিটিই, মানে এখন এই বাইকের মধ্যে যতটা ফিউল আছে সেই ফিউলে কত দূর বাইক চলবে সেটা কিন্তু এখানে দেখাবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে 405 কিলোমিটার, মানে আমার বাইকে যে ফিউল আছে সেটা এখন 405 কিলোমিটার যাবে। আর আমি এখন টোটাল গাড়িটা চালিয়েছি 183 কিলোমিটার, এই হচ্ছে। আর বাকি ভাই সব কিছু বেসিক জিনিস, মানে হ্যাজার্ড লাইট অন করলাম, এখানে দেখুন ইন্ডিকেটার দুটো শো হবে, বাকি সব কমন, মানে ওগুলো বলার কিছু নেই। বাট এটা ছিল একটা এক্সট্রা ডিটিই, যেটাতে একটু অ্যাডিশনাল ফিচার দেখতে পাই। ফিউল ইন্ডিকেটার এখানে পয়েন্ট বাই পয়েন্ট এখানেও দেখতে পেয়ে যাবেন। তো এই ছিল ওভারঅল মিটার কনসোল। এবার যদি আমি ট্যাঙ্ক নিয়ে কথা বলি, এখানে দেখুন লেখা আছে E20, মানে E20 ফিউল এতে ভরা যাবে, বাইক চলবে, মানে পারফেক্টলি বাইক চলবে, খারাপ হবে না বলে ভাই। কিন্তু এখন ফিউল নিয়ে যা ঝামেলা চলছে, জানি না ট্যাঙ্কের কী অবস্থা হবে পরবর্তীকালে। আর এটা হচ্ছে 14 লিটারের ট্যাঙ্ক, মানে 14 লিটারের তেল আপনি একবার ভরতে পারবেন, আর বিন্দাস আপনি গাড়ি চালাতে পারবেন। মাইলেজ নিয়ে যদি কথা বলি, কোম্পানি ক্লেম করে অ্যাপ্রক্সিমেটলি 42-43 এরকম কিছু একটা চলে। আর আমি যতটুকু লোকের কাছে শুনেছি তাতে অ্যাভারেজ 40 গাড়িটা দিয়ে দেয়। এখন আমি অ্যাভারেজ ক্যালকুলেশন করিনি, কারণ সবেমাত্র নতুন আনা হয়েছে। বাট আমি যতটুকু আইডিয়া পেলাম 35-এর উপরে এখন মানে মনে হলো আমার, কারণ এবার ফার্স্ট সার্ভিস এখনও হয়নি। তো ফার্স্ট সার্ভিস হওয়ার পর ডেফিনেটলি একটু বেড়ে যাবে। তো অ্যাপ্রক্সিমেটলি আপনারা ধরে চলতে পারেন যে 40 মাইলেজ এটার মধ্যে পাওয়া যাবে, মানে 35 থেকে 40 এই রেঞ্জের মধ্যে রাখবেন, কেননা ভ্যারি করে না রোড বা রাইডিং কোয়ালিটির উপরে। তো সেই হিসাবে 35 to 40 মাইলেজ এই বাইকটাই পাওয়া যাবে। এবার যদি আমি ইঞ্জিন নিয়ে কথা বলি, ইঞ্জিন হচ্ছে 225 সিসির ইঞ্জিন, 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার। এর যে পাওয়ার, ম্যাক্স পাওয়ার হচ্ছে 20 PS, আর যে টর্ক সেটাও 19.93, মানে কাইন্ড অফ 20 ধরতে পারেন। তো 20 Nm এর টর্ক পেয়ে যাবেন, আর 20 PS এর ম্যাক্স পাওয়ারও পেয়ে যাবেন। এবার রিয়ালিটিতে আমি যখন বাইকটা চালালাম, এর ইঞ্জিন পারফরমেন্স সত্যিই ভালো, মানে খুব একটা সাউন্ড নেই, ইঞ্জিনের যে অ্যাডিশনাল নয়েজ সে সমস্ত কিছু নেই। যদিও বাইকটা এখন 2-4 দিনই হয়েছে, বাট স্টিল এখনও পর্যন্ত সেরকম মেজর ইস্যু বা কোনো অ্যাডিশনাল নয়েজ কিন্তু শুনতে পাইনি। ইঞ্জিন ওভারঅল ভালো। আর এর যে গিয়ার বক্স, গিয়ারেতে স্লিপার অ্যাসিস্ট সিস্টেমটা রয়েছে, তো তার জন্য গিয়ার শিফটিং মানে আপ করুন বা ডাউন করুন সেটা কিন্তু খুব আসানভাবে হচ্ছে, কোনো বেশি এফর্ট কিন্তু দিতে হচ্ছে না গিয়ার চেঞ্জের ক্ষেত্রে। এটা খুব ভালো লাগলো, খুব স্মুথ। আর বাইক যখন আমি হাইওয়েতে রান করছিলাম, অ্যাপ্রক্সিমেটলি 80 পর্যন্ত বাইক একদম ফুললি কমফোর্টেবল, একদম রিফাইন ফিল হচ্ছিলো। বাট 80-র উপরে যদি যাই তখন কিন্তু একটু হালকা নয়েজ বা ভাইব্রেশন একটু ক্রিয়েট হচ্ছিলো, ওটা আমি ফিল করছিলাম ইঞ্জিনের মধ্যে, বা পায়ে একটু আমার ফিল হচ্ছিলো একটু হালকা ভাইব্রেশন। তো তখন আপনাকে ফিল হবে যে এই গাড়িতে 6টা গিয়ার থাকা উচিত ছিল। রাইট নাও এই গাড়ির মধ্যে অনলি 5টা গিয়ার আছে, তো 5 গিয়ারের গাড়ি এটা। এবার আরেকটা গিয়ার থাকলে কিন্তু একদম পারফেক্ট হয়ে যেত গাড়িটা, 80-র উপরে চালানো কমফোর্টেবল হয়ে যেত। 80-র উপরে চালাতে গেলে এখন একটু ডিফিকাল্টি লাগবে, মানে একটু খারাপ আপনার লাগবে, মানে পায়ে এখানটায় একটু ভাইব্রেশন হয়,
তো ফিল হবে যে আরেকটা গিয়ার যদি বাড়াতে পারতাম তাহলে বাইকটা একটু কমফোর্টেবলি চলতো। রনিনের ফ্রন্টে যে সাসপেনশনটা দেখতে পাচ্ছেন ইউএসডি, এটা সাইজ হচ্ছে 41 mm। সো বুঝতেই পারছেন কতটা ম্যাসিভ, অনেকটাই মোটা সাইজ। আর গোল্ডেন একটা হালকা ছোট্ট একটা বিট রয়েছে, তো কালারটা একদম প্রিমিয়াম ফিল দেয় আর কি, খুব ভালো এই সাসপেনশনটা। আর এছাড়াও প্র্যাকটিক্যালি এর সাসপেনশন ওয়ান অফ দ্য বেস্ট সাসপেনশন, সামনে বলুন বা পেছনে বলুন। পেছনে এই বাইকের হচ্ছে মনোশক সাসপেনশন আছে, যেটা 7 স্টেপ অ্যাডজাস্টমেন্টও করা যায়। হোয়াইট কালার যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মনোশক সাসপেনশন, খুবই ভালো। ওভারঅল দুটো সাসপেনশনের কম্বিনেশনে বাইকের পারফরমেন্স অফ রোডিং বা খারাপ রাস্তায় খুবই ভালো, মানে দারুণ একটা কিন্তু কম্বিনেশন রয়েছে এই বাইকটার মধ্যে সাসপেনশনটা নিয়ে। এর যে সামনেকার যে টায়ারের সাইজ সেটা হচ্ছে 110/70 17 ইঞ্চ অ্যালয় হুইলসের সঙ্গে পেয়ে যাবেন। অ্যালয় হুইলসেও একটু স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে ডায়মন্ড কাট। এই যে দেখতে পাচ্ছেন ডায়মন্ড কাটিং রয়েছে, তো পুরো অ্যালয় হুইলসে কিন্তু ডায়মন্ড কাট পেয়ে যাবেন। টিউবলেস টায়ার ডেফিনেটলি, পেছনেও সেম সিস্টেম ডায়মন্ড কাট অ্যালয় হুইলস। আর পেছনের যে টায়ার সাইজটা আছে সেটা হচ্ছে 130/70, এই যে দেখতে পাচ্ছেন 130/70 17 ইঞ্চ। তো এরকম কিছু একটা টায়ার আপনারা সামনে এবং পেছনে পেয়ে যাবেন। এবার এর যে এক্সস্টের সেটআপ, এটাকে নিয়ে যদি একটু কথা বলি, এটা ভাই সত্যি মানে কমপ্লিমেন্ট দেওয়ার একটা জিনিস। এর সাউন্ড ওয়ান অফ দ্য বেস্ট সাউন্ড, মানে রয়্যাল এনফিল্ডের সাউন্ড খুব লাউড হয়, এর লাউড নয়, একটু বেস টাইপের, মানে একদম ফিল হয়, খুব সুন্দর একটা সাউন্ড কিন্তু এর আছে। আমি আপনাদেরকে একটু পরে শোনাচ্ছি এর যে সাউন্ড, বাট সাউন্ড ভাই ওয়ান অফ দ্য বেস্ট সাউন্ড। মানে রাস্তা দিকে গেলে সবাই কিন্তু সাউন্ডটাকে নোটিস করে যে হ্যাঁ ডিফারেন্ট কিছু একটা বাইক কিন্তু যাচ্ছে, আর সবাই এর সাউন্ডটা কিন্তু সুনাম করেছে এখনও পর্যন্ত, যে এবার শুনেছে সাউন্ডটা কিন্তু খুব ভালো এর। এবার আমি আপনাদেরকে এই বাইকের ইঞ্জিন সাউন্ড সেটা শোনাচ্ছি, বা এক্সস্ট সাউন্ড। এতে কিন্তু সাইড যে স্ট্যান্ড আছে সেটাতে সেন্সার আছে, তো যতক্ষণ না তুলবেন ততক্ষণ স্টার্ট নেবে না। সো আমি বাইকটা চাবি অন করলাম, এবার আমি স্টার্ট করছি। এতে কিন্তু অ্যাডিশনাল কোনো ইঞ্জিন নয়েজ হবে না, মানে স্টার্ট করার সময় তো ডাইরেক্টলি স্টার্ট এটা নেবে। তো এটাকে বলা হয় সাইলেন্ট স্টার্ট ফিচার সামথিং, তো সেই ফিচারটাও এতে আছে। এবার এক্সস্ট যে নোট সেটা আপনারা শুনুন। পেছনের ডিস্ক ব্রেক নিয়ে যদি কথা বলি, তো 240 mm ডিস্ক সাইজ রয়েছে এবিএস রিংয়ের সঙ্গে। যদিও এটা হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস ভেরিয়েন্ট। আপনারা যদি বেস ভেরিয়েন্টটা কেনেন, মানে কালো বা লাল কালারের যেটা, সেটাতে কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস নেই, সিঙ্গেল চ্যানেল আছে, সেটাও ভালো। আপনার যদি ব্ল্যাক অল ব্ল্যাক যে মডেলটা সেটা যদি পছন্দ হয় অবশ্যই নিতে পারেন। বাইকের বাকি সব কিছুই সেম, শুধুমাত্র কালার প্রোফাইলটা ডিফারেন্ট, মানে সাসপেনশনটা কালো পেয়ে যাবেন, তার সঙ্গে পুরো বাইকটা মানে ওভারঅল কালো লুক আছে আর গ্লসি আছে। ম্যাট ব্ল্যাক হলে আরও বেশি বেটার হতো, ওইটা একটু গ্লসি করে দিয়ে একটু বেশি খারাপ করে দিয়েছে। কোম্পানিও চাই ডেফিনেটলি যে ওদের আপার মডেলগুলো মানুষ কিনুক, যাতে তাদেরও সেল বাড়ে বা তাদের প্রফিট বেশি হয় অ্যাকচুয়ালি। বাট আমার এটা পছন্দ লাগলো, সো আমি এটাকে পিক করেছি। আপনারা চাইলে কালো বা লাল সেটাই কিন্তু নিতে পারেন। বাইক কোনোটাই খারাপ নয়, সব কটাই ভালো, শুধু ডুয়েল চ্যানেল এবিএসটাতে এক্সট্রা আছে। এবার এক্সট্রার থেকে আমার যে মেনলি অ্যাট্রাকশন ছিল এই কালারটা নিয়ে। আমার ডুয়েল চ্যানেল এবিএস না থাকলেও হতো ভাই, কালার যদি আমি এটাকে পেয়ে যেতাম বেস মডেলে, আমি এটাকেই চুজ করতাম বেস মডেলটা। বেস মডেলের প্রাইস আর এই যে মিড ভেরিয়েন্ট এর যে প্রাইস, তার মধ্যে 25,000-এর ডিফারেন্স রয়েছে শুধুমাত্র কালার। আর রিয়ার এবিএসের জন্য 25,000 টাকা এক্সট্রা দেওয়া জাস্টিফাইড বলে আমার মনে হয় না, আপনাদের মনে হতেই পারে, বাট আমার খুব একটা ফিল লাগে না। এখানে যে প্যানেলটা আছে এই প্যানেলটা কিন্তু হচ্ছে মেটালের, কিন্তু প্রবলেম্যাটিক হচ্ছে এই প্যানেলটা হচ্ছে প্লাস্টিকের। এটা কোনো কিন্তু ইনস্ট্রুমেন্ট বা কোনো জিনিস কিন্তু না, এটা একটা কসমেটিক জাস্ট, মানে একটা প্লাস্টিক পার্ট। এটা কিন্তু কিছু নেই, দেখে মনে হয় যেন কিছু একটা আছে এর মধ্যে, আসলে কিছুই নেই, এটা জাস্ট একটা ফ্রেম। এই পার্টটুকু জাস্ট মেটাল, বাকি এগুলো সবই হচ্ছে প্লাস্টিক না অ্যাকচুয়ালি ফাইবার বিল্ড এগুলো, বাকি ট্যাঙ্ক কিন্তু মেটাল অবশ্যই। সো এই হচ্ছে বাইকের ওভারঅল লুক আর ডিটেলস। আমি অনেকটাই আপনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করলাম। যদি কিছু মিস হয়েছে বা জানার ইচ্ছা হয় আপনারা কমেন্টে বলুন, আমি আমার বাইকে চেক করে বা যদি আমি জেনে থাকি আমি অবশ্যই অ্যান্সার দিয়ে দেবো। বাট এই হচ্ছে ওভারঅল বাইকটা। বাইকের ব্যাক সাইড নিয়ে যদি কথা বলি, এর যে টেল লাইট ওয়ান অফ দ্য বেস্ট লাগলো ভাই। মানে সবসময় দেখেছি রাউন্ড শেপ, স্কোয়ার শেপ, নানান ধরনের ডিজাইন ভাই থাকে ব্যাকলাইট বা টেল লাইটের উপর, রাইট? কিন্তু এখানে একটু একদম ডিফারেন্ট, অল টুগেদার ডিফারেন্ট যাকে বলা চলে, একদম সুন্দর একটা স্ট্রিপ লাইটের মতো এর ব্যাকলাইটটা, খুবই সুন্দর লাগে। এটা রাতের বেলাতে খুব ভালো লাগে।
শুধুমাত্র একটা জিনিস খারাপ লাগে ভাই, এখানে যে গ্র্যাব রেল বা যে ধরার জায়গাটা পিলিয়ন যেখানে ধরবে আর কি, এটা ভাই চেঞ্জ করলে ভালো করতো। এটা একটা একদম বেসিক হয়ে গেছে, খুবই নর্মাল, একদম ছোট্ট সাইজের একটা যেমন যেন রড মানে কোনো রকমের লাগিয়ে দিয়েছে আর কি। আর এটাকে চেঞ্জ করার জন্য এর যে পিলিয়নের জন্য যে ব্যাক রেস্ট হয়, সেই ব্যাক রেস্ট আমি অর্ডার দিয়েছি, অফলাইনে আমি পাইনি, তো আমি অর্ডার করেছি টিভিএস থেকে অর্ডার করেছি। ওটা যখন আসবে সেটাকে আমি লাগিয়ে সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আরও এর রনিং রিলেটেড ইনফরমেশন পাওয়ার জন্য বা যে মডিফিকেশানগুলো করা পসিবল সেগুলোর জন্য অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন, আমি সেগুলো কিন্তু রেগুলারলি আপডেট দেবো। সো এটা হচ্ছে একটা ফিডব্যাক যে এটা কিন্তু পারলে রনিংকে চেঞ্জ করা উচিত, একটা ভালো একটা ব্যাক রেস্টের সঙ্গে এই বাইকটায় একটা এরকম গ্র্যাব রেল দেওয়া উচিত, খুব ভালো একটা দেওয়া উচিত। এটা ভাই একদমই ভালো না, এটা খুব একটা পছন্দ নয়, কারোরই পছন্দ নয়, আমারও পছন্দ নয়, এটাকে চেঞ্জ করা উচিত। এর যে আগের ভেরিয়েন্টটা ছিল 2023-24 সালের, সেটাতে এটা সাইজটা ছিল একটু মোটা, এখন করে দিয়েছে একটু পাতলা। এটা ভাই আরও খারাপ, মানে আপগ্রেড হয়নি ভাই, ডাউনগ্রেড হয়েছে এটার ক্ষেত্রে। এটা মোটা ছিল, সেখানে অনেকে কী করতো, হোল করে একটা এক্সটার্নাল ব্যাকরেস্ট যেগুলো হয় সেগুলো লাগিয়ে নিত, বাট এখন এত ছোট করে দিয়েছে যে এতে আর কিছু করা যাবে বলে মনে হয় না, মানে এর অত ক্ষমতা আর নেই। আমি যেটা অর্ডার করেছি সেখানে দুটো জায়গায় কিন্তু অপশান রয়েছে লাগানোর, আমি আপনাদেরকে ছবিতে দেখিয়ে দেবো আর পরবর্তীকালে ভিডিওতেও দেখাবো। সেটা লাগানো তাও অনেকটা ভালো, টিভিএসের তরফ থেকে সেটা আসছে, 3000 টাকা মতো দাম লেগেছে এক্সট্রা। সেটা আসুক, কাল পরশুর মধ্যে চলে আসবে, তখন আমি এটা লাগিয়ে আপনাদেরকে দেখাবো। বাট এটাকে চেঞ্জ করা অবশ্যই উচিত। এবার এই বাইকের যে সব থেকে খারাপ সেটা আপনাদেরকে বলছি, এই বাইকের যে কোনো জায়গায় যেখানে জয়েন্ট রয়েছে, যেখানে ঝালাইয়ের কাজ আছে, সেই কাজগুলো ভাই মনে হচ্ছে যেন একদম একটা লোকাল মিস্ত্রি বা লোকাল একটা দোকান থেকে করা হয়েছে, লোকাল শপ থেকে। কারণ দেখুন আপনার এখানে একদম জঘন্য লাগা হয়, যে কোনো জয়েন্টে যেদিকে আপনি তাকাবেন এর জয়েন্ট ভালো না। এই যে মনে হচ্ছে যেন লোকাল কোনো একটা দোকানে গিয়ে জাস্ট এরকম করে ঝাল মেরে জয়েন্ট করে লাগিয়েছে এই পার্টগুলোকে। তো পার্টসের এই যে জয়েন্ট, এগুলো নিয়ে অনেক ইউটিউবার অলরেডি ফিডব্যাক দিয়েছিল 2023-24 মডেল যেটা ছিল সেটাই। কোম্পানি এখানে কোনো আপগ্রেড করেনি, এইগুলোকে কোনো রকমভাবেই ঠিক করেনি। দেখুন কত বাজে লাগে, মানে আবার মানে একটু মানে পলিশ যেটাকে বলে সেটাও করে, মানে ছোট্ট ছোট্ট দানা দানা হয়ে মেটালের পার্ট কিন্তু লেগে আছে, মানে ঝাল মারার পরে যেগুলো লাগে একটুকুও মানে ক্লিন এখানে কিন্তু করেনি, এখান থেকে মানে কোনো জায়গাতে নেই, এই যে একদম বাজে লাগে ভাই এগুলো। এটা খুব খারাপ, এর যে এটা সিস্টেমটা মানে ঝালাইয়ের যে কাজগুলো একদম ভালো না, মেটাল পার্টের সমস্ত জায়গাতে আপনি ওটা দেখতে পাবেন, ওটা খুবই খারাপ লাগবে। আর একটা খারাপ লাগছে হচ্ছে এখানকার এই বাইকটার যে ওয়্যারগুলো আছে না, সে তারের অ্যারেঞ্জমেন্টগুলো ভাই পজিশনের একদম বাজে না। এই যে এইখান থেকে দেখা যাচ্ছে বাইরে থেকে একটা যে পার্ট, এটা ভেতরে ঢোকানোর জায়গা আছে, আমি দেখেছি, আমি নিচ থেকে দেখলাম, এখানে কিন্তু চাইলে ওর উপরে একটু ফিট করতে পারতো, এটা কিন্তু ভিজিবল হতো না, বাট এটা কিন্তু ওরা বাইরে রেখে দিয়েছে, মানে ক্যাজুয়ালি নিয়েছে এই জিনিসটাকে। তাছাড়া আমি কিন্তু এই বাইকটা খুলে, এই প্যানেলগুলোকে খুলে এর ওয়্যার যেগুলো আছে সেগুলো আমি অ্যারেঞ্জমেন্ট করেছি, কারণ এই দিক দিয়ে ভাই তার বেরিয়েছিল জানো, এই দিক দিয়ে অনেকগুলো বেরিয়েছিল, এই দিক দিয়ে বেরিয়েছিল, তো সেগুলোকে আমি প্রপারলি টেপ আর টাই ওই সব দিয়ে আমি ভেতরে সুন্দরভাবে ফিট করেছি। না হলে আমার ভাই নিজেরই খারাপ লাগছিলো যে এত বাজে রকমভাবে অ্যারেঞ্জমেন্ট কেন, বাট ওগুলো ঠিক করা কিন্তু পসিবল, কোম্পানিকে জাস্ট একটু এফোর্ট দেওয়া দরকার, সেটুকু কোম্পানি দেয়নি, দিলে অবশ্যই এটা হয়ে যেত। তো এই দুটো জিনিস, একটা হচ্ছে ওয়্যারের যে অ্যারেঞ্জমেন্ট সেটা ঠিক নেই, আরেকটা হচ্ছে এর যে কাজ ঝালাইয়ের কাজ একদম বাজে ভাই, ওটা ঠিক নেই। বাকি তাছাড়া বাইকের ওভারঅল পারফরমেন্স, বাইকের রাইড কোয়ালিটি একদম টপ নচ। বাইকের ওভারঅল ডিটেলস বা স্পেসিফিকেশন নিয়ে অনেকটাই কথা বললাম, এবার এর যে খারাপ আর ভালো দিক সেটা নিয়ে ডিসকাস করছি। এই বাইকের সবথেকে যেটা খারাপ দিক সেটার মধ্যে প্রথমে হচ্ছে এর ঝালাইয়ের কাজ, 2 নম্বর হচ্ছে এই বাইকের ওয়্যারের অ্যারেঞ্জমেন্ট, আর 3 নম্বর হচ্ছে এই বাইকের হেডল্যাম্প যেটা আছে, হাই বিম একদম দারুণ, মানে খুব ভিজিবিলিটি ভালো, লো বিম একদম মানে পাতি আর কি, মানে খুবই খারাপ, মানে একদম নর্মাল, খারাপ বলবো না, খুব খারাপ বলবো না, মানে চলে যাবে কাজ। কিন্তু লং রাইডে যাচ্ছেন, হাইওয়েতে রাইড করছেন, সেক্ষেত্রে লো বিম কাজ করবে না, হাই বিমেই মানে গাড়িটাকে চালাতে হবে এক ধরনের। লো বিম করলে আপনি লাইট খুব একটা দেখতে পাবেন না, ভিজিবিলিটি খুব কমে যায়, তো লো বিমে গাড়ি চালানো কাইন্ড অফ ইম্পসিবল হয়ে যাচ্ছে, আপনাকে হাই বিমেই গাড়ি চালাতে হবে। তাছাড়া অ্যাডিশনাল আপনাকে ফগ ল্যাম্প লাগাতে হবে। 4 নম্বর যদি বলি সেটা হচ্ছে এই যে পেছনের গ্র্যাব রেল, এটাকে চেঞ্জ করা দরকার ছিল, এটা আবার সেটাই রেখে দিয়েছে। এর জন্য সব বাইকে অ্যাডিশনালি 3000 টাকা করে দিয়ে একটা এক্সট্রা গ্র্যাব রেল এই কোম্পানি দিচ্ছে, সেটাকে কিনে লাগাতে হচ্ছে, এটাকে ক্রস সেল করছে কোম্পানি চাইলে এতে বাই ডিফল্ট দিতে পারতো, বাট দেয়নি, যাতে মানুষ এটা কেনে এক্সট্রা, তো সের জন্য মার্কেটে রেখেছে, বাট এতে ফিট করে দেয়নি কোম্পানি। ভালো খেলেছে এখানটায়, যাই বলবো। 5 নম্বর খারাপ পয়েন্ট হচ্ছে এই বাইকের গিয়ার। এই বাইকে 5টা গিয়ার আছে, এই বাইকে কিন্তু 6টা গিয়ার অ্যাকচুয়ালি লাগতো।
225 সিসির বাইক, সেই হিসাবে স্পিড অনেকটাই আছে। 140 পর্যন্ত টপ স্পিড এটা নাকি যায়, আমি শুনেছি, এখনও পর্যন্ত নিয়ে যায়নি, যেহেতু এটা জাস্ট কয়েকদিন মাত্র বয়স হয়েছে, একটু একটা সার্ভিস হয়ে যাক, তারপর আমরা টপ স্পিডে এটাকে নিয়ে যাব। প্রথমেই বাইক কিনে ভাই কেউ টপ স্পিডে নিয়ে যাবেন না, ওতে আরপিএম হাই হিট হয়ে গেলে অসুবিধা হয়, ইঞ্জিনের প্রবলেম হয়, তো ওটা চেষ্টা করবেন না কেউ, সবাই 100-র মধ্যেই চালাবেন। এবার এই বাইকে 5টা গিয়ার আছে, যার কারণে 80 পর্যন্ত কমফোর্টেবলি রাইড হয়ে যায়। 80 পার করলেই ফিল হয় যে 6 নম্বর গিয়ারটা এবার চাই, বাট তখন কিন্তু পায়ে খুব ভাইব্রেশন ফিল হয়। 5 নম্বর গিয়ারে আছেন, 80 টাচ করেছেন, এবার কিন্তু পায়ে ভাইব্রেশনটা ফিল হবে, মনে হবে একটা গিয়ার দিই, বাট তাকাবেন দেখবেন 5 নম্বর গিয়ারে আপনি অলরেডি আছেন, 6 তো এতে নেই, তো হবে না। তো 80-র পরে যে স্পিডটা আপনি দেবেন সেটাতে একটু আনকমফর্ট আপনার থাকবে, মানে ফিল হবে যে 6 লাগতো কিন্তু 6 নেই। এবার ওতে আপনাকে রাইড করতেও হবে, কারণ আপনি ধরুন লং রাইডে বেরিয়েছেন, কমন ব্যাপার আপনি 180তেই চালাবেন, সেখানে এই একটা প্রবলেম আছে। 6 নম্বর গিয়ার দিলে এই বাইকটা মানে গিয়ারের দিক থেকে বা কোয়ালিটি, রাইড কোয়ালিটির দিক থেকে একদম ওয়ান অফ দ্য বেস্ট বাইক হয়ে যেত, মানে একে বিট করতে পারতো না কেউ, কিন্তু একটা গিয়ার মিসিংয়ের জন্যই এই গাড়িটার একটু ডিমেরিট চলে এসছে ওইটা নিয়ে। সো যে কয়েকটা মেজর ডিসঅ্যাডভান্টেজ বা খারাপ পয়েন্ট ছিল, নেগেটিভ ছিল, সেগুলো আমি ডিসকাস করে নিলাম। এবার পজিটিভের কথা বলছি। পজিটিভ বা ভালো দিক বলতে এই বাইকের ওভারঅল কমফর্ট, রাইড কোয়ালিটি, এটা কিন্তু একটা পজিটিভ। যেমন 6 নম্বর গিয়ার না থাকার জন্য নেগেটিভ, সেরকমই যদি 80-র নিচে আপনি গাড়িটা চালান তাহলে একদম এটা কিন্তু একটা পজিটিভ। কেন বলছি, আমি বাইকে আপনাদেরকে উঠে বলছি। এই বাইকে উঠলাম, এই হচ্ছে বাইকটার সিট হাইট, দেখে নিন। তো আমার হচ্ছে 5.7 হাইট, 5.7 হিসাবে আমি যথেষ্ট, দুই দিকে আমার টাচ হয়ে যাচ্ছে। বাইকের সিট হাইট খুব একটা বেশি নেই। বাইকটার যে ওয়েট সেটা হচ্ছে 160 কেজি, 160, সেই হিসাবে বাইকের ওয়েট কিন্তু ফিল হয় না। মানে বসে আছি বা যখন আমি এদিক ওদিক করি বাইকটাকে নিয়ে, খুব একটা বাল্কি বাইক কিন্তু লাগে না, মানে খুব ভারী, রয়্যাল এনফিল্ডের মতো খুব ভারী ফিল হয় না। তো যারা রয়্যাল এনফিল্ডকে এই কারণে কিনতে চাও না যে একটু বাল্কি বাইক, ভারী, পড়ে গেলে কীভাবে তুলবো বা কমফোর্ট লাগে না, মানে যেহেতু রয়্যাল এনফিল্ড ভারী হওয়ার কারণে যখন রাইড করা হয় গাড়িটাকে কিন্তু একটু বাল্কি ফিল লাগে, এটাতে কিন্তু সেটা একদমই নেই। বাইকে উঠে বসবেন তখনই বুঝে যাবেন যে বাইকের মধ্যে যেন ওয়েটই নেই, মানে একদম নর্মাল, খুব সেন্ট্রালাইজড বাইকটা, খুব সুন্দর। ওভারঅল যে ওয়েট ডিস্ট্রিবিউশন এটা কিন্তু খুব ভালো। সো বাইকে বসার পরে দেখতে পাচ্ছেন এরকম কিছু একটা লুক আসবে, লুকের দিক থেকে বাইক টপ নচ, বাইকে খুব সুন্দর লুক আসবে। রেট্রো ক্রুজার একটা বাইক, যারা এই ক্যাটাগরির বাইক পছন্দ করে তাদের এটা পছন্দ হবে। বাইকে ওঠার পরে একটা ফিল হবে বাইকটা খুব মাস্কুলার, ট্যাঙ্ক খুব ওয়াইড, আর সামনের যে এরিয়াটা এটা যেন খুব বড়, এবং একটা মাস্কুলার বাইকের ফিলিংস উঠে পাওয়া যাবে। বাইকে বসে এটা মনে হবে না যে এটা কোনোটা কমা সমা বাইকে আমি উঠেছি, যদিও এটা কমা সমা বাইকের মধ্যে পড়েছেও না, তাও বলে রাখছি বাইকটা কিন্তু মাস্কুলার লুক আছে আর একটা বোল্ড মানে ফিলিংস আছে। বাইকে যখন হ্যান্ডেলে টাচ করবেন ফিল আসবে গাড়িটা, ঠিক আছে। এবার এর যে কমফর্ট কোয়ালিটির যেটা কথা বলছিলাম, আমি যখন বাইকটা রাইড করছিলাম 1 গিয়ার 2 গিয়ার 3 গিয়ার 5 যত গিয়ারে আমি বাইকটা রাইড করছি, বাইক স্মুথলি রান হচ্ছে, বাইকে কোনো রকম কোনো ডিস্টারবেন্স নেই, মানে একদম পিসফুলি যেমন চলে না, একদম কমফোর্টেবল সেরকম। মানে এর যে পজিশন, পা রাখার যে জায়গাটা, ফুটরেস্ট খুব সুন্দর, একদম স্ট্রেট থাকছে, তো তার জন্য কোনো পায়ে যে ব্যথা হচ্ছে সেটা হয় না। হ্যান্ডেল বারের পজিশন দেখুন, হাত একদম একদম কমফোর্টেবল পজিশন। তো এর যে পোশ্চার বসার সেটা একদম কমফোর্টেবল, তার জন্য বাইকটা মানে অনেকটাই প্লাস পয়েন্ট, মানে লং রাইডের জন্য ওয়ান অফ দ্য বেস্ট বাইক আমি বলতে পারি। আমি বুলেটও চালিয়েছি, ডেফিনেটলি ওটা ভালো। বুলেট একটা ওর একটা ভাই আলাদাই ফ্যান বেস আছে, ওটা আলাদাই একটা লেভেল ডেফিনেটলি, বাট এটা কিন্তু কম নয় ভাই এই কিন্তু যথেষ্ট ভালো বাইক। এবার যদি আমি 2 নম্বর মেজর অ্যাডভান্টেজের কথা বলি বা ভালো দিক বলি, সেটা হচ্ছে সাসপেনশন সেটআপ। রয়্যাল এনফিল্ডের থেকেও নো ডাউট ভালো সাসপেনশন সেটআপ এতে আছে। উবড় খাবার রাস্তাতে আপনি চালাবেন, কোনো রকম প্রবলেম হবে না। ওভারঅল বলতে পারি যারা ফ্যামিলি নিয়ে রাইড করতে পছন্দ করো, ফ্যামিলি মেম্বার্সদেরকে নিয়ে বাইক চালাতে পছন্দ করো, তাদের জন্য এই বাইকটা ওয়ান অফ দ্য বেস্ট। মানে খুব একটা বাল্কি ফিলিংস নেই, তো কেউ যদি পেছনে বসে আপনার ফিল হবে না যে বাইকটা যদি পড়ে যায় তো কী হবে, বা আমার যদি ডিসব্যালেন্স হয়, পড়ে যাওয়ার ভয়ের থেকে ডিসব্যালেন্সের ভয় বেশি থাকে, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, কারণ বাইকে ও সমস্ত কিছু হচ্ছে না, ভালো বাইক। আর কমফর্ট, মানে পিলিয়ান যখন বসে থাকবে, পিলিয়ানের জন্য যথেষ্ট জায়গা রয়েছে, সে যদি বসে থাকে তো এর যে সাসপেনশন সেটা তার জন্য তার একটা কমফর্ট ফিল হবে। আর বাইকে কোনো অ্যাডিশনাল নয়েজ বা কোনো রকম ডিস্টারবেন্স নেই, তো পিসফুলি রাইড হয়, মানে একদম স্মুথলি, যাকে বলেন না একটা পিসফুলি আমি রাইড করছি, লং রাইডে বেরিয়েছি, এইরকম টাইপের ফিলিংস কিন্তু বাইকটাই আছে, খুব ভালো ওই দিকটাই। গিয়ার শিফটিং, যখন আপনি আপে গিয়ার তুলবেন, মানে 2 থেকে 3-এ নিয়ে যাবেন, 4-এ নিয়ে যাবেন, এত স্মুথলি গিয়ার শিফট হবে কোনো ব্যাপারই নেই, মানে বোঝাই যাবে না যে কখন গিয়ারটা শিফট করলেন আপনি, এরকম একটা। ডাউন শিফটের জন্য স্লিপার অ্যাসিস্ট আছে এতে,
তার জন্য যদি অ্যাগ্রেসিভলি কোনো সময় ডাউন শিফট করতে হয়, যে আমার 5 থেকে আমি 2 আনতে চাইছি, ফটফট করে নামালেন, কোনো সমস্যা নেই, ওটাও হ্যান্ডেল হয়ে যায় ইজিলি। তো এই সমস্ত পজিটিভ দিক এই বাইকটার প্রচুর আছে। এবার যদি বাইকটার আমি প্রাইস নিয়ে কথা বলি, বেস্ট যে ভেরিয়েন্ট সেটা আমাদের বীরভূম ডিস্ট্রিক্ট বা কলকাতার আশপাশে ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্রক্সিমেটলি 1,60,000 থেকে 1,70,000 এই রেঞ্জে পাবেন আপনি ব্ল্যাক কালার, রেড কালার। এই দুটো কালার হচ্ছে বেস ভেরিয়েন্ট, যেখানে সিঙ্গেল চ্যানেল ABS থাকে। বেস ভেরিয়েন্টটা ওই প্রাইসে আপনি পেয়ে যাবেন অন রোড। আর এটা হচ্ছে মিড ভেরিয়েন্ট। মিড ভেরিয়েন্টে আরও 2-3টে কালার হয়েছে, আপনারা ইন্টারনেটে সার্চ করে দেখে নেবেন। এই কালারগুলোর প্রাইস, এই কালারগুলোর যে প্রাইস সেটা হচ্ছে 1,90,000 থেকে 2 লাখ, মানে 1,88,000 থেকে 2 লাখ এই রেঞ্জের মধ্যে এটা পড়বে। টপ মডেল যেটা, যেখানে USB চার্জিং আরও কয়েকটা ছোটো ছোটো জিনিস আছে, মানে ফ্রন্ট একটা ভাইজার আছে ছোট্ট, ওই সমস্ত কয়েকটা অ্যাডিশনাল পার্ট অ্যাড হওয়ার জন্য ওতে এক্সট্রা আরও 10,000 টাকা লাগবে। তো বেস ভেরিয়েন্ট থেকে মিডে আসতে গেলে আপনাকে অ্যাপ্রক্সিমেটলি 25,000 লাগবে, আর মিড থেকে টপে যেতে গেলে আরও 10,000 টাকা এক্সট্রা লাগবে। তো বেস আর টপের মধ্যে যে ডিফারেন্স সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 35,000। আপনার বাজেট হিসাবে আপনি অবশ্যই প্ল্যান করবেন। EMI বলুন বা ক্যাশে বলুন, ওসব তো কমন জিনিস, ওগুলো আপনি শোরুমে যান, সেখানে কথা বলে নেন। নর্মাল যে এর যে ডাউন পেমেন্ট, আমি যখন জিজ্ঞেস করেছিলাম, ডাউন পেমেন্ট যদি আপনারা করতে চান মিনিমাম 60,000-50,000 টাকা যদি নিয়ে যান, সিভিল স্কোর যদি ভালো হয়, তাহলে কিন্তু ওতে ডাউন পেমেন্ট হয়ে যাবে, ওতে আপনি বাইক ঘর আনতে পারবেন। এবার যদি আমি লাস্টে কনক্লুশন করি, তো বাইকটা তারাই কিনুন যাদের মাথায় রয়্যাল এনফিল্ড আছে বা রেট্রো ক্রুজার বাইক কেনার ইচ্ছা আছে, কিন্তু রয়্যাল এনফিল্ড এই জন্য কিনছেন না যে বাইকটা একটু বাল্কি বেশি বা মাইলেজ খারাপ, সেই জন্য কিনছেন না। এই সমস্ত যদি রিজন হয় বা রয়্যাল এনফিল্ড কিনতে চাইছেন না, তাহলে ডেফিনেটলি আপনারা এটাতে যেতে পারেন। এর মাইলেজ 40 পেয়ে যাবেন, রয়্যাল এনফিল্ডের মাইলেজ 30 দেয়, তো মাইলেজের একটা গ্যাপ আছে। তার সঙ্গে এর যে ওয়েট ডিস্ট্রিবিউশন, তারও একটা গ্যাপ আছে, মানে এটা একটু বেশি ভালো, ওয়েট ডিস্ট্রিবিউশন অতটা বাল্কি নয়। সাসপেনশন এটার বেটার, রাইড কোয়ালিটিও এটার বেটার। তো এই কয়েকটা পয়েন্টকে মাথায় রেখে যদি আপনারা এটাকে প্রায়োরিটাইজ করতে চান, তাহলে উইদাউট এনি ডাউট আপনারা এই বাইকটা কিনতে পারেন, কোনো প্রবলেম নেই। আর এছাড়া যদি আপনার বাজেট, মাইলেজ এগুলো নিয়ে কোনো সমস্যা না হয়, তাহলে চুপচাপ রয়্যাল এনফিল্ডে যান, রয়্যাল এনফিল্ড চালান।